আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলের অংশগুলো পড়ছিলাম। কিভাবে আমরা ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক আলাদা করি এবং কি কি অর্গানেলিজ পাবো এগুলো ডিটেইলস পড়ছিলাম। এবং আমরা পড়ছিলাম যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কিরকম হয়, ফসফোলিপিড বাইলেয়ার স্ট্রাকচারটা মূলত কিরকম হয় ওটা নিয়েও আমরা কথা বলছিলাম। আজকে আমাদের দেখবো যে সেলের বাইরে আলাদা একটা সেল ওয়াল বলা হয় এটাকে, সেলুলোজের তৈরি একটা স্ট্রাকচার পাওয়া যায়। এটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে পাওয়া যায়, কারণ প্ল্যান্ট সেলের সাধারণত মুভমেন্টের ক্ষমতা নেই। প্ল্যান্ট সেল মুভ করতে পারে না। আমরা এনিম্যাল সেল মুভ করতে পারে, এদের শেপ গুলো বিভিন্ন অংশে চেঞ্জ হতে পারে, কিন্তু প্ল্যান্ট সেলকে অবশ্যই একটা ফিক্সড শেপ ধরে রাখতে হয়। এজন্য ফিক্সড শেপ ধরে রাখার জন্য আমরা প্ল্যান্ট সেলে সেল ওয়াল পাই, অর্থাৎ সেলটার উপর আরেকটা ওয়াল থাকে। এখন আমাদের বুঝতে হবে যে সেল ওয়াল স্ট্রাকচারটা কিরকম। তার আগে আমরা একটু আগের রিভিউটা দিয়ে দিই। আগের ক্লাসে আমরা পড়ছিলাম যে একটা সেলের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। একটা সেলের কাজ প্রোটিন তৈরি করা। এখানে ডিএনএ এর মধ্যে প্রোটিনের মেসেজ গুলা থাকে। এই কোড গুলা নিয়ে, আরএনএ কোড গুলাকে নিয়ে রাইবোজোমের মধ্যে যায়, প্রোটিনটা তৈরি করে, আর প্রোটিনের চ্যানেল হিসেবে কাজ করে, পোর্টার হিসেবে কাজ করে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, এবং প্রোটিনটাকে আলটিমেটলি বের করে দেয়। অন্যদিকে প্রোটিনকে নিয়ে যদি ইপিআর কাজ করে, অন্য যেটা প্রোটিনের বদলে যে জিনিসগুলো আছে, কার্বোহাইড্রেট বা ফ্যাট, এদেরকে নিয়ে কাজ করে হচ্ছে গলজি বডি। তাহলে গলজি বডিও সেম কাজটা কার্বোহাইড্রেটকে নিয়ে করে। আজকে আমাদের সেল ওয়াল পড়ার সময় যে কার্বোহাইড্রেটটা আমরা দেখবো গলজি বডি থেকেই আসে, কারণ গলজি বডি কার্বোহাইড্রেট নিয়ে কাজ করে। ওকে, এটাই ছিল আমাদের গতকালের অর্গানিলিস গুলোর কথা। এছাড়াও আমরা জানতাম যে প্লাস্টিড গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শ্বসনের কারণে যা করা লাগে, রেসপিরেশনটা হয় মাইটোকন্ড্রিয়ায়, গ্লুকোজটা বের হয়ে প্রথমে ভাঙে, ভাঙা গ্লাইকোলাইসিস বলা হয় ওটাকে। ওটা সাধারণত সাইটোপ্লাজমে হয়, কারণ কি এটা মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার পথেই এখানেই ভেঙে যায়। ওকে, তাহলে আমরা এখন শুরু করি এই সেল ওয়ালটা বা সেলুলোজের ওয়ালটা কিভাবে তৈরি হয়। ফার্স্ট অফ অল আমাদের একটু করে আমরা যদি এই জিনিসটা দেখি, যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই ফসফোলিপিড বাইলেয়ারের বাদেও, এখানে যে ফসফোলিপিড বাইলেয়ারটা দেখতেছি, এই ফসফোলিপিড বাইলেয়ার বাদেও এটার উপর সেল ওয়ালের একটা লেয়ার হয়, সেল ওয়ালটা হয়। আমরা এখানে একটু আগে যেরকম ইজিলি দেখতে পাচ্ছিলাম যে একটা ওয়াল হয়েছে, এখন আরেকটু জটিল মনে হচ্ছে। হ্যাঁ, এটাও ইজি হয়ে যাবে। এটার মাইক্রো স্ট্রাকচারটা আমরা ভেঙে দেখালাম আর কি মাইক্রোস্কোপের নিচে। এই প্লাজমা মেমব্রেনের উপর, অর্থাৎ ফসফোলিপিড লেয়ারের উপর একটা লেয়ার পাচ্ছি আমরা, এটাকে ওয়াল বলা হচ্ছে। আমরা কিভাবে এটাকে ওয়াল বলতেছি আমরা একটু পরে বুঝবো। আমরা তার আগে বুঝি যে এই স্ট্রাকচারটা আসলে কি। মূলত এখন আরেকটু ক্লিয়ার করে দেখা যাচ্ছে যে এই ওয়ালটাকে একটু আগে আমরা দেখলাম কি ভেঙে দেখলাম, এরকম ভাঙা অংশটাকে দেখতেছিলাম, আর টোটাল এগুলো সবগুলা জোড়া লেগে এই ওয়ালটা তৈরি করে। আমরা ওয়ালের দুইটা লেয়ার দেখতেছি, মাঝের নীল কালারের এটা যদি সেল হয়, এর উপরের যে ডার্ক কালারটা, ব্রাউনিশ কালারটা আমরা দেখতেছি, ওটা হচ্ছে সেল ওয়াল একটা। এরপর আরেকটা যে গ্রিন কালার, ওটা আরেকটা সেল ওয়াল, এটাকে বলা হয় সেকেন্ডারি সেল ওয়াল গ্রিনটাকে। আর ডার্ক যে ব্রাউনিশ কালারটা, ওটাকে বলা হয় প্রাইমারি সেল ওয়াল। অর্থাৎ সেল ওয়ালেরও আমরা দুইটা লেয়ার পাচ্ছি। এখানে 3D করে যদি আমরা দেখি, একটা ইনার লেয়ার পাচ্ছি আর একটা আউটার লেয়ার। ইনারটাকে বলা হচ্ছে প্রাইমারি, বাইরেরটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। আমরা আরো ডিটেইল স্ট্রাকচার যদি দেখি, এই প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হচ্ছে, প্রত্যেকটা প্ল্যান্টের ক্ষেত্রে এরকম একটা সেল ওয়াল থাকবে। সেল ওয়ালটা হচ্ছে অনেকটা এরকম। আর এই যে শীটটা দেখা যাচ্ছে চার কোণা, এটা তৈরি হয় অনেকটা এই এরকম ছোট ছোট ফাইব্রিল গুলা দিয়ে। ছোট ছোট ফাইব্রিল গুলা একে অপরের সঙ্গে জোড়া লেগে আমরা বলতে পারি এরকম একটা ফাইব্রিল দেখতেছি। তারপর এটার সঙ্গে আরেকটা পাশাপাশি ফাইব্রিল আসলো, এটার পরে আরেকটা ফাইব্রিল আসলো। এগুলো পাশাপাশি যুক্ত হয়ে আলটিমেটলি সেল ওয়ালটা ফর্ম করে। আচ্ছা, তাহলে আমাদের এই ফাইব্রিলের এই ফাইবারটার স্ট্রাকচার যদি আমরা জানতে পারি, আমরা বুঝে ফেলবো যে সেল ওয়ালের স্ট্রাকচারটা কি। এখন কথা হচ্ছে এই ফাইবারটা নিজেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। এই ফাইবারটা নিজেও তৈরি হয়, আমরা যদি দেখি এই ফাইবারটা অসংখ্য এরকম অংশ দিয়ে তৈরি হয়, নিজেও অসংখ্য ফাইবার দিয়ে তৈরি। বড় ফাইবারের থেকে ছোট ফাইবার যেটা, ওটাকে বলা হয় মাইক্রো ফাইবার, ছোট ফাইবার। আর অনেকগুলো ছোট ফাইবার নিয়ে একটা ম্যাক্রো ফাইবার তৈরি করে। আমরা দেখতেছি ছোট ফাইবার গুলো দেখতে কিরকম। আচ্ছা, বুঝলাম। তাহলে ছোট ফাইবারটা আমরা দেখলাম, এটাকে বলা হচ্ছে ছোট ফাইবার। অর্থাৎ বড় ফাইবারের মধ্যে আবার অসংখ্য ছোট ছোট ফাইবার থাকে। আলটিমেটলি ছোট ফাইবার গুলা এই বড় ফাইবারটা তৈরি করে। আমরা যদি একটা ছবি দেখি, এই ছোট ফাইবার গুলা বড় ফাইবারটা তৈরি করে। বড় ফাইবার গুলা একে অপরের সঙ্গে জোড়া লেগে আলটিমেটলি একটা সেল ওয়াল তৈরি করে। এবং সেল ওয়াল আবার দুইটা লেয়ার আছে, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট বুঝতে হবে ছোট ফাইবারটা কি দিয়ে তৈরি হয়। ছোট ফাইবারটাও তৈরি হয় আরো কতগুলো ছোট ছোট চেইন দিয়ে। এরকম অসংখ্য চেইন যখন একসাথে জোড়া লাগে, ছোট ফাইবারটা তৈরি হয়। আচ্ছা,
এই চেইন গুলা কি দিয়ে তৈরি হয়? ফাইনালি আমরা চলে আসলাম মনোমার, এই গ্লুকোজের অণুগুলা দিয়ে তৈরি হয়। এবং গ্লুকোজের এই স্ট্রাকচারটা কিভাবে পাচ্ছি? এই স্ট্রাকচার মাইক্রো স্ট্রাকচার থেকে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল গ্লুকোজ বলতে আমরা কি বুঝি? গ্লুকোজ বলতে আমরা বুঝি, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের প্রথমেই শুরু হচ্ছে, আমরা যদি পুরাটাকে একটা ইয়াতে নিয়ে যাই, প্রথমে গ্লুকোজ আসতেছে, গ্লুকোজ গুলা মিলে একটা চেইন তৈরি করতেছে, ওই চেইন গুলা সবগুলা মিলে একটা মাইক্রোফাইব্রিল তৈরি করতেছে, ওটা একটা ম্যাক্রোফাইব্রিল তৈরি করতেছে। আমরা ছোট স্ট্রাকচার থেকে পড়বো। প্রথমে গ্লুকোজ স্ট্রাকচার, তারপর একটা চেইন, ছোট চেইন, বড় চেইন, তারপর সবগুলা মিলে এই স্ট্রাকচারটা ফর্ম করতেছে। আমরা এখন সিরিয়াল দিয়ে পড়ে ফেলি। ফার্স্ট অফ অল গ্লুকোজ স্ট্রাকচারটা কি? গ্লুকোজকে বলা হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড বলতে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যেটাকে বুঝি CH3 C ডাবল বন্ড ও H, এটাকে বলা হয় অ্যালডিহাইড। অর্থাৎ গ্লুকোজ বলতে আমরা যে জিনিসটা বুঝি এটা হচ্ছে অ্যালডিহাইড। কিন্তু শুধু অ্যালডিহাইড বললেই গ্লুকোজকে বলা হয় না। মনে রাখা লাগবে গ্লুকোজ বলতে মূলত দুইটা জিনিসকে বোঝায়, একটা হচ্ছে অ্যালডিহাইড, আরেকটা হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ অ্যালডিহাইড আর অ্যালকোহল এই দুইটা জিনিস যখন একসাথে আসে এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় গ্লুকোজ। এখন অ্যালকোহল বলতে আমরা কাকে বুঝি? এই অ্যালডিহাইডের সঙ্গে আমরা যদি দুইটা এইচ যোগ করে দিই, অর্থাৎ এই ও এর সঙ্গে একটা এইচ, এই এইখানে একটা এইচ, কার্বনের চারটা হাত, এই হাতটা ভেঙে আমরা যদি এখানে একটা এইচ যোগ করে দিই, এখানে একটা এইচ যোগ করে দিই, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যালকোহল, CH3CH2OH। অর্থাৎ ফাইনালি আমরা এটা বলতে পারি, কোনো কিছুতে OH থাকলে এটাকে বলা হয় অ্যালকোহল, কোনো কিছুতে যদি এটা থাকে এটাকে বলা হয় অ্যালডিহাইড। তাহলে এখন আমরা আসি, আমরা কি নিয়ে কথা বলতেছি? কার্বোহাইড্রেট অর গ্লুকোজ। কার্বোহাইড্রেট তাহলে মূলত কি দিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেট মূলত তৈরি হয় সি ডাবল বন্ড ও এইচ, অ্যালডিহাইডের একটা প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। এখন আমার বুঝতে হবে কার্বোহাইড্রেট নামটা কি মিন করে। কার্বোহাইড্রেট নামটা মিন করে হাইড্রেট অফ কার্বন, হাইড্রেট অফ কার্বন। অর্থাৎ কার্বনের সঙ্গে পানিকে ভাঙলে আমরা কি পাই? H+ OH-। অর্থাৎ কার্বনের সঙ্গে যদি এরকম একটা জিনিস থাকে, OH আর H, এই জিনিসটাকেই বলা হচ্ছে কার্বোহাইড্রেট। সাথে ইন এডিশন এটার একটা অ্যালডিহাইড গ্রুপও থাকতে হবে। তাহলে গ্লুকোজ মানে কি? আমরা জানি 6 কার্বনের একটা কম্পাউন্ড। তাহলে এটা 6 কার্বন আমরা যদি ধরি, এরকম 6 কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন। ওকে, এই 6 কার্বনের প্রত্যেকটা হাতে যদি আমরা একটা করে OH দিই, H দিই, প্রত্যেকটা হাতে একটা যদি OH দিই আর একটা H দিই, প্রত্যেকটা হাতে একটা OH একটা H, কারণ আমরা প্রথমেই স্বীকার করে নিছি যে এক সাইডে OH আর এক সাইডে H থাকবে। ওকে, এক সাইডে OH এবং এক সাইডে H, এবং ফাইনালি আমরা যে কম্পাউন্ডটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে গ্লুকোজ। আমাদের মাথায় রাখতে হবে এখানের মধ্যে আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ কাকে বলা হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন? আমরা সামনে বুঝবো। আমাদের বুঝতে হবে এই যে প্রথম কার্বনের ওটা, এটা যদি ডান সাইডে থাকে এটাকে বলা হয় আলফা গ্লুকোজ। প্রথম কার্বনের ওটা যদি এইখানে, আমরা কি দেখছি কার্বনের ডানে আছে, এটাকে আলফা গ্লুকোজ। আর ওটা যদি কার্বনের বামে থাকে, ওটাকে আমরা যদি এই ওটা বামে দেখি তাহলে এটা কি কি বলা হবে? বিটা গ্লুকোজ। বামে থাকলে বিটা গ্লুকোজ আর ডানে থাকলে আলফা গ্লুকোজ। তাহলে বিটা গ্লুকোজ কি জিনিস আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো যে এই স্ট্রাকচারটা কিভাবে এরকম হলো। তারপর আমরা আস্তে আস্তে সেল ওয়ালের প্রশ্নে যাচ্ছি। এই স্ট্রাকচারটা কিভাবে এরকম হলো এটা আমরা একটু বুঝবো। তাহলে আমরা এবার এখানে যদি দেখি, এই এখানের মধ্যে আমরা দেখলাম কি, এই প্রথম এই অংশে একটা ও আছে, এখানে একটা ও আছে, আর এখানে OH আছে। তাহলে এই ও আর এই সি এর মধ্যে হয় কি, এই ও আর সি এর মধ্যে অক্সিজেনের, আমরা জানি অক্সিজেনের লাস্ট শেলে 6টা কার্বন, 6টা ইলেকট্রন। অক্সিজেনের লাস্ট শেলে 6টা ইলেকট্রন, আর কার্বনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন। এবং এরা সমযোজী বন্ধন সৃষ্টি করে, কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে, একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে, দুইটা দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে শেয়ার্ড ইলেকট্রনটা কার্বনও চায় হচ্ছে নিজে টেনে নিতে, কারণ আমরা জানি তারা অক্টেট ফুলফিল করতে চায়। কার্বনের লাস্ট শেলে 4টা আছে, কার্বন চায় তার এখানে আরো 4টা হোক, অক্টেট ফুলফিল হোক, কোভ্যালেন্টের শেয়ার ইলেকট্রনটা সে নিয়ে নিতে চায়। আবার অক্সিজেনও চায়, তার ঠিক আছে তার 6টা ইলেকট্রন আছে, কিন্তু এই যে শেয়ার্ড ইলেকট্রন গুলা সে চায় হচ্ছে নিজের কাছে টেনে নিতে। তাহলে এই অক্সিজেন যে 6টা ইলেকট্রন এবং কার্বনের যে 4টা ইলেকট্রন, এরা যে একে অপরের সাথে এই দুইটা শেয়ার করলো, এই দুইটা শেয়ার করে নিজেরা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে একটা অক্টেট ফর্ম করলো, কিন্তু এই শেয়ার্ড ইলেকট্রনটা অক্সিজেনও টেনে নিতে চায়, কার্বনও টেনে নিতে চায়। এবং আমরা যদি দেখি যে অক্সিজেনের এই সেন্টারে 8টা প্রোটন আছে, অন্যদিকে কার্বনের আছে কয়টা? 6টা প্রোটন। তাহলে ফাইনালি অক্সিজেন এই ইলেকট্রনের টানাটানিতে ইলেকট্রনটাকে বেশি টেনে নিতে পারে।
তাহলে ফাইনালি অক্সিজেনটা একটু নেগেটিভ হয়, কার্বনটা একটু পজিটিভ হয়। সেম ওয়েতে আমরা যদি দেখি এখানের মধ্যে ফিফথ কার্বনটা যদি দেখি, আমরা OH গুলাকে এই সাইডে লিখি, OH OH OH, তাহলে আমাদের বোঝাতে একটু ইজি হয়। OH গুলাকে আমরা এই সাইডে লিখলাম, আর এই সাইডে আমরা সবগুলাকে H গুলাকে রাখলাম। তাহলে আমরা যদি সেম কনসেপ্টটা এইবার OH এর জন্য খাটাই, আমরা দেখতে পাবো ওই ফিফথ কার্বনের OH-টা, এই ফিফথ কার্বনের OH-টার জন্য আমরা সেম কনসেপ্টটা খাটাই, অক্সিজেন হয়ে যাবে নেগেটিভ, কারণ অক্সিজেন এবং হাইড্রোজেনের যে শেয়ার্ড ইলেকট্রন, অক্সিজেন 8টা প্রোটন দিয়ে টানতেছে, অন্যদিকে হাইড্রোজেনের শুধুমাত্র একটা প্রোটন আছে, অর্থাৎ একটা পজিটিভ আছে সেন্টারে, ইলেকট্রনকে খুব ভালো টানতে পারতেছে না, তাহলে হাইড্রোজেন হয়ে গেল পজিটিভ। আচ্ছা, এখন এই অক্সিজেন এবং এই অক্সিজেন দুইজনই এই পজিটিভটাকে টানতে শুরু করে, এখানে যে পজিটিভ আয়নটা আছে এই অক্সিজেনও টানতে শুরু করে, এই অক্সিজেনটাও টানতে শুরু করে, কিন্তু দেখা যায় এই অক্সিজেনটা খুব ভালো টেনে এই হাইড্রোজেনটাকে টেনে নিয়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা যদি দেখি এই হাইড্রোজেনটা বের হয়ে গেল এবং এই অক্সিজেনের সঙ্গে মিলে গেল, আমরা দেখি এই হাইড্রোজেনটা উঠে এসে এই অক্সিজেনের সঙ্গে মিলে গেল। সাথে দেখা যায় এই অক্সিজেনটা যেহেতু নেগেটিভ, এটাও হাইড্রোজেন পজিটিভ, এটা পিছে পিছে যেতে থাকে এবং যেতে যেতে মাঝ পথে গিয়ে থেমে যায়। তাহলে আমরা দেখলাম কি অক্সিজেন আর হাইড্রোজেন এটার চেঞ্জটা কিভাবে হলো, এবং ফাইনালি আমরা দেখলাম এরকম একটা প্রোডাক্ট পাচ্ছি, আমরা এরকম একটা কিছু পাচ্ছি। এখন এই জিনিসটাকে আমরা যদি সবগুলা OH বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আমরা কার্বন গুলাকে একটা ডট চিন্তা করি, এটাকে একটা চিন্তা করি, ফার্স্ট কার্বন এটা, সেকেন্ড কার্বন এটা, থার্ড কার্বন এটা, ফোর্থ কার্বন এটা, ফিফথ কার্বন এটা, আর সিক্সথ কার্বন এটা, আমরা ডট চিন্তা করি সবগুলাকে। ফিফথ কার্বনের অক্সিজেনটা বের হয়ে যায় এবং মাঝামাঝি করে থাকে, আর ফার্স্ট কার্বনের সাথে লিংক করে। তাহলে আমরা দেখতেছি ফার্স্ট আর সেকেন্ড লাস্ট ইলেকট্রনটা একে অপরের সঙ্গে লিংক করলো, এবং আমরা যদি এটাকে আরেকটু সাজায় লিখি, আমরা কি দেখতেছি ফার্স্ট আর সেকেন্ড লাস্ট, অর্থাৎ ফার্স্ট আর ফিফথ ইলেকট্রন একটা অক্সিজেন দিয়ে যুক্ত আছে, তাহলে এটা ফার্স্ট ইলেকট্রন, এটা ফিফথ ইলেকট্রন, এরা যুক্ত আছে। সেকেন্ড ইলেকট্রন, আমরা যদি এবার বাকি অংশটা লিখি, আমরা পাবো এরকম কিছু একটা, এইখান থেকে আমরা পাচ্ছি কি সেকেন্ড ইলেকট্রন। ওকে, আমরা আমরা আরেকটু সুন্দর করে আঁকি, এটা ফার্স্ট আর ফিফথ ইলেকট্রন, এরা একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। ওকে, সেকেন্ড ইলেকট্রন, সেকেন্ড কার্বন, তারপর থার্ড কার্বন, তারপর ফোর্থ কার্বন, তারপর ফিফথ কার্বন। তাহলে এই পুরা জিনিসটাকে আমরা কিভাবে ফোল্ড করলাম, 1 আর 5 কে কাছাকাছি আনার মাধ্যমে পুরা জিনিসটাকে আমরা ফোল্ডে কনভার্ট করলাম। এখানে আমাদের খেয়াল রাখা লাগবে প্রত্যেকটা গ্লুকোজ স্ট্রাকচারে একটা লেজ থাকে, এরকম বের হয়ে যাওয়া অংশ আমরা দেখতে পাই। এই বের হয়ে যাওয়া অংশটা কোনটা, সিক্সথ কার্বনটা, লাস্ট কার্বনটা। লাস্ট কার্বনটা আমরা যদি দেখি সাইকেলের বাইরে থাকে, এই যে একটা সার্কেল তৈরি করছিলাম এটার বাইরে থাকে, তাহলে সিক্সথ কার্বনটা আমরা এখানে পাইলাম। এবং আমরা জানি প্রত্যেকটা কার্বনে কি আছে, এইচ আর OH আছে, প্রত্যেকটা কার্বনে এইচ আর OH আছে, তাহলে আমরা লিখে দিতে পারি প্রত্যেকটা কার্বনে কি আছে, এইচ আছে, OH আছে, তাহলে আমরা লিখে দিলাম OH OH H OH H। তাহলে ফাইনালি আমরা লাস্ট সিক্সথ কার্বনটাতে যদি দেখি, এটা এক্সেপশনাল, এখানে দুইটা এইচ আছে, তাহলে আমরা লিখে দিতে পারি এখানের মধ্যে কয়টা এইচ থাকবে, এই কার্বনটা, লাস্ট কার্বনটা, আমরা জানি প্রত্যেকটা ডটকে আমরা কি ধরি, কার্বন ধরি, তাহলে এখানে একটা এইচ থাকবে, এখানে একটা এইচ থাকবে, এখানে একটা OH থাকবে। এটা হচ্ছে মোটামুটি আমরা গ্লুকোজের সার্কুলার স্ট্রাকচার পেলাম, এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এখন এটা বিটা গ্লুকোজ না আলফা গ্লুকোজ কিভাবে বুঝবো, আমাদের তাকাতে হবে ফার্স্ট কার্বনের OH যেটা ফর্ম হয়েছে ওটা কোথায় আছে। ফার্স্ট কার্বনের OH-টার দিকে যদি আমরা তাকাই, ফার্স্ট কার্বনের OH-টা আছে বাম দিকে, অর্থাৎ আমরা জানি বাম দিকে থাকলে এটাকে আমরা কি বলি, ফার্স্ট কার্বনের OH যদি বাম দিকে থাকে ওটাকে আমরা বলি হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে এই জিনিসটাকে আমরা মূলত কি করছি, আমরা এটাকে ভার্টিক্যাল করছি, এটা কি ছিল, হরাইজন্টাল ছিল, এটাকে আমরা ভার্টিক্যাল করছি, হরাইজন্টাল মানে আনুভূমিক ভাবে ছিল, এটাকে আমরা ভার্টিক্যাল করছি। তাহলে আমরা যদি দেখি যখন কার্বনের হরাইজন্টালি ছিল, কার্বনের OH-টা যদি ডানে থাকতো, এটাকে আমরা যখন ভার্টিক্যাল করতেছি, এটাকে যখন আমরা সোজা করতেছি, আলফা গ্লুকোজ হলে, অর্থাৎ OH-টা ডানে থাকলে OH-টা যেত নিচে, ভার্টিক্যাল করলে OH-টা যেত নিতে। কিন্তু এটা যদি বামে থাকতো, ভার্টিক্যালি যদি বামে থাকতো মানে বিটা গ্লুকোজ, তাহলে OH-টা কোথায় যাচ্ছে, উপরে, এটাকে আমরা ভার্টিক্যাল করলে, এখান থেকে ভার্টিক্যাল করলে OH-টা অবশ্যই উপরে যাচ্ছে। তাহলে ফার্স্ট কার্বনে যদি, যেহেতু আমরা বলতেছি বিটা গ্লুকোজ নিয়ে কাজ করতেছি, এটাকে ভার্টিক্যাল করলে OH-টা কোথায় যাবে, ভার্টিক্যাল করার পরে OH-টা যাবে উপরে, H-টা যাবে নিচে, H-টা যাবে নিচে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে OH-টা যাচ্ছে নিচে, H-টা যাচ্ছে সরি, OH-টা যাচ্ছে উপরে, যেহেতু বামে ছিল OH-টা যাবে উপরে আর H-টা যাবে নিচে। তাহলে বোঝা গেছে কেন আমরা বিটা গ্লুকোজের স্ট্রাকচারটার OH-টা নিচে উপরে বলতেছি আর H-টাকে নিচে বলতেছি। আচ্ছা,
এটা ছিল আমাদের বিটা গ্লুকোজের প্রাইমারি স্ট্রাকচার। এখন আমরা মেইন টপিকে যাই। আমাদের মেইন টপিক কি? আমাদের সেল ওয়াল তৈরি করতে হবে। সেল ওয়াল তৈরি করতে হলে আমরা যদি দেখি একটার পর একটা বিটা গ্লুকোজ আমাদের লাগাতে অ্যাটাচ করতে হবে। আমরা যদি দেখি এখানে একটার পর একটা বিটা গ্লুকোজ আমাদের অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে একটা চেইন তৈরি করা লাগবে। তাহলে চেইনটা কিভাবে তৈরি করা হবে? আমরা যদি দেখি আমরা বিটা গ্লুকোজের স্ট্রাকচারটা কিরকম পাইছিলাম, একটা বিটা, আমরা দুইটা বিটা গ্লুকোজ এখানে এঁকে ফেলি। এটা ছিল একটা বিটা গ্লুকোজ এবং আমরা জানি প্রত্যেকটাতে এইচ ও এইচ আছে এবং 6 কার্বনের দুইটা এইচ আর একটা ওএইচ আছে। আমি সব লিখলাম না, আমি সবগুলোর জাস্ট ওএইচটা লিখলাম। ওকে। এবং আমরা জানি ফার্স্ট কার্বনের ওএইচটা কি হবে? উপরে থাকবে। কারণ কি? ফার্স্ট কার্বনের ওএইচটা সাধারণত উপরে থাকে বিটার ক্ষেত্রে। বাম থেকে আমরা হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল করছি। এবং আমরা যদি আরেকটা বিটা ডি গ্লুকোজ আনি পাশাপাশি, কারণ আমরা জানি অসংখ্য বিটা ডি গ্লুকোজ আমাদের একসাথে অ্যাটাচ করতে হবে, তাহলে আমরা কি পাই? 6 কার্বনটাতে এইচ আছে ওএইচ আছে। ওকে। ফোর্থ কার্বনটাতে, এই যে ফোর্থ কার্বনের নিচে একটা ওএইচ থাকবে, উপরে একটা এইচ থাকবে। আমরা জানি সব কার্বনে একটা করে ওএইচ আর এইচ থাকে এবং শুধুমাত্র প্রথম কার্বনের ওএইচটা উপরে থাকে। এবং আমরা যদি এদের মধ্যে বন্ধন করি আমরা দেখতে পাবো এখানে একটা ওএইচ, এখানে একটা ওএইচ, এদের থেকে একটা পানি বের হয়ে যায়, একটা পানি বের হয়ে যায়। এবং পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে আমরা যদি দেখি একটা অক্সিজেন বাকি থাকে। এই অক্সিজেনটা মূলত এই দুইজনের মধ্যে বন্ধনের সৃষ্টি করে। অক্সিজেন তার দুই হাত দিয়ে এই দুইজনের মধ্যে বন্ধন সৃষ্টি করে। এবং আমরা যদি, এটা যদি আলফা গ্লুকোজ হইতো, যদি আলফা গ্লুকোজ হইতো, আমরা জানি আলফা গ্লুকোজের ক্ষেত্রে ওএইচটা থাকে নিচে। তাহলে ওএইচটা যদি নিচে থাকতো, আমরা যদি আলফা গ্লুকোজ দেখতাম, তাহলে ওএইচ দুইটা থাকতো নিচে। তখন আমরা কিন্তু ওএইচ এর মধ্যে যে বন্ধনটা পেতাম ওটা থাকতো এরকম। এখান থেকে যদি ওএইচটা বের করে নিই, তখন যে বন্ধনটা পেতাম ওটা হতো লিনিয়ার, এরকম দুইজন। কিন্তু আমরা বিটা গ্লুকোজ যখন দেখতেছি, বিটা গ্লুকোজে আমরা এটা চ্যাপ্টার 3-তে আরো ক্লিয়ারলি পড়বো, সেল কেমিস্ট্রিতে। এই বিটা গ্লুকোজটা আমরা দেখতেছি কি ক্রস লিঙ্ক, ক্রস লিঙ্ক। এজন্যই আলফা গ্লুকোজ যেগুলো স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো আমরা হজম করতে পারি, এনিম্যাল বডিতে ওগুলো পাওয়া যায়। কিন্তু বিটা গ্লুকোজ যেহেতু ক্রস লিঙ্ক, এগুলো খুবই পাওয়ারফুল, এগুলাকে কাটা যায় না, সেলুলোজ এনজাইম ছাড়া কাটা যায় না। দ্যাটস ওয়াই পাওয়ারফুল হওয়ার কারণে আমরা শাক বা গাছের যে কোনো প্রোডাক্ট আমরা হজম করতে পারি না। আমরা দেখা যাচ্ছে শাক হজম করতে পারি না, বিভিন্ন জিনিস আমরা হজম করতে পারি না, কারণ কি? এই সেল ক্রস লিঙ্ক গুলো আমরা ভাঙতে পারি না। তাহলে এভাবে একটার পর একটা ক্রস লিঙ্ক দিয়ে একটার পর একটা বিটা ডি গ্লুকোজ অ্যাটাচ হচ্ছে, একটার পর একটা ক্রস লিঙ্ক দিয়ে একটার পর একটা বিটা ডি গ্লুকোজ অ্যাটাচ হচ্ছে। এবং এভাবে একটার পর একটা অ্যাটাচ হতে হতে ফাইনালি একটা চেইন তৈরি হয়, এরকম একটা চেইন তৈরি হয়। এরকম 100টা চেইন মিলে, এরকম 100টা চেইনকে বলা হয় সেলুলোজ চেইন প্রত্যেকটাই। এরকম সেলুলোজ চেইন যখন তৈরি হচ্ছে, কয়টা? প্রায় 3000টা এরকম বিটা ডি গ্লুকোজ যখন একত্র হয়, যে জিনিসটা তৈরি হয় ওটাকে বলা হয় সেলুলোজ। এবং ওই সেলুলোজ গুলা একটার পর একটা চেইন ফর্ম করে এবং এই সেলুলোজ চেইন গুলা একত্র হয়ে মাইক্রোফাইব্রিল তৈরি করে, ছোট ফাইব্রিল গুলা তৈরি করে। এবং এই মাইক্রোফাইব্রিল গুলা একত্র হয়ে ম্যাক্রোফাইব্রিল তৈরি করে, বড় ফাইব্রিল গুলা তৈরি করে। ফাইনালি এই বড় ফাইব্রিল গুলা, ম্যাক্রোফাইব্রিল বা ম্যাক্রোফাইবার গুলা একটার পর একটা যুক্ত হয়ে ফাইনালি কি তৈরি করে? এই সেল ওয়ালের প্রাইমারি স্ট্রাকচারটা তৈরি করে। এখন আমাদের বুঝতে হবে এই ফাইব্রিলের যে প্রাইমারি স্ট্রাকচারটা, এগুলো হচ্ছে ইটের মতো, ছোট ছোট ব্রিক্স এর মতো। এই ইট গুলা একটার পর একটা বসাতে হলে প্রথমে একটা সিমেন্ট লাগে, একটা কিছু লাগে, একটা বেইজ লাগে। বেইজের উপর ছাড়া এরা বসতে পারে না। তাই আমাদের মনে রাখা লাগবে এই বেইজটা কোথা থেকে আসে। আমরা যদি একটা ছবি দেখি এখানে, আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমরা যদি এখানে দেখি যে এখানে শুরুতে একটা বেইজ আছে, এই যে বেইজটা, এই বেসটার মধ্যে আমরা যদি দেখি, বেসটার মধ্যে আলটিমেটলি বেসটা সাধারণত একটা জেলি লাইক সাবস্টেন্স হয়। এই বেসটার মধ্যে এসে এই যে চেইন গুলা, বড় বড় ম্যাক্রোফাইব্রিল গুলা, এরা এসে গেঁথে যেতে শুরু করে। এবং প্রত্যেকটা ম্যাক্রোফাইব্রিল তো আলাদা আলাদা ইউনিট, প্রত্যেকটা ম্যাক্রোফাইব্রিলকে আলাদা আলাদা ইউনিট, এরা এক একটা সেলুলোজ চেইন। এবং এদেরকে একে অপরের সঙ্গে একসাথে অ্যাটাচ করে দিতে হয়। এই অ্যাটাচমেন্টের কাজটা কে করে? এই অ্যাটাচমেন্টের কাজটা করে পেকটিন। পেকটিন নামক এই যে আমরা এই সুতার মতো, এই যে সেলাই করছে মতো একটা অংশ পাচ্ছি, এই যে একে অপরকে ধরে রাখছে, বেঁধে রাখছে, এটাকে বলা হয় পেকটিন। পেকটিনও এক ধরনের গ্লুকোজ। এটা কোথা থেকে আসে? এটা মূলত আসে, আমরা জানি সবকিছু আসে গলজি বডি থেকে। তাহলে আমাদের বুঝতে হবে এই যে সেল ওয়াল, এটা তৈরি করার জন্য, অর্থাৎ আমরা যে একটা একটা ম্যাক্রোফাইব্রিল বসাচ্ছি, এটার জন্য প্রথমে একটা কি লাগবে? বেসমেন্ট মেমব্রেন লাগবে, একটা বেস লাগবে। এই বেজের উপর আলটিমেটলি বড় বড় ফাইবার গুলো এসে জমা হবে।
এবং বড় বড় ফাইবার গুলা জমা হয়ে এসে আলটিমেটলি কি তৈরি করবে, এবং আলটিমেটলি সেল ওয়ালটা তৈরি করবে। আমরা যদি 2D স্ট্রাকচার দেখি আরেকটু ক্লিয়ার হবে। এই যে আমরা দেখতেছি এই এখানের মধ্যে একটা বেসমেন্ট, এই সেন্টারে একটা বেসমেন্ট আছে, বেসমেন্টে এসে ফাইবার গুলো জমা হয়ে আলটিমেটলি সেল ওয়ালটা তৈরি করতেছে। তাহলে এই বেসমেন্টটা আমাদের কি, এই বেসমেন্টটা মূলত হচ্ছে গলজি বডি থেকে আসা পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড। তাহলে এই বেসমেন্টটা মূলত এই পেকটিনটা কিভাবে এদের একে অপরকে ধরে রাখে আমাদেরকে বুঝতে হবে। পেকটিক অ্যাসিড দুই ধরনের হয়। অ্যাসিড মানে এরা হচ্ছে নেগেটিভ আয়ন, অর্থাৎ প্রত্যেকটা নেগেটিভ আয়ন আমরা বলতে পারি পেকটিক অ্যাসিড মানে হচ্ছে পেকটিক অ্যাসিড, এটা হচ্ছে একটা নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন অবশ্যই একটা পজিটিভ আয়নের সাথে থাকতে হবে। আমরা জানি আমাদের বডিতে যত নেগেটিভ আয়ন আছে সবাই পজিটিভের সাথে থাকে, অর্থাৎ সোডিয়াম সবসময় দেখা যাবে ক্লোরিনের সাথে থাকে, নেগেটিভ পজিটিভের সঙ্গে থাকে, ক্যালসিয়াম সবসময় কার্বনেটের সাথে থাকে। আমাদের কোনো চার্জকে আমরা ফ্রি রাখি না। তাহলে পেকটিক অ্যাসিড, অ্যাসিড যেহেতু নেগেটিভ, আমরা জানি প্রত্যেকটা অ্যাসিডই নেগেটিভ, HCl এর থেকে H বের হয়ে গেলে Cl নেগেটিভ, তাহলে পেকটিক অ্যাসিডের সাথে অবশ্যই এটা পজিটিভ কিছু থাকতে হবে। দেখা যায় পেকটিক অ্যাসিড দুই আকারে থাকতে পারে, একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। খুব সিম্পল, আমরা জানি, আমরা কেমিস্ট্রিতে পড়ছি, পিরিয়ডিক টেবিলে আমরা পড়ছি যে প্রথম পিরিয়ডটা আমরা এরকম পড়ছিলাম, প্রথম পিরিয়ডটা হচ্ছে গিয়ে তোমার অ্যালকালি, অ্যালকালি মেটাল, সোডিয়াম পটাশিয়াম, লিনা কে রুবি স্যার দিয়ে আমরা মনে রাখতাম, লিনা কে রুবি স্যার পড়ায়। ওকে, তো এইগুলা ছিল অ্যালকালি মেটাল। পরের গুলা কি ছিল, অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটালে কি ছিল, ক্যালসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল। সো অ্যালকালি আর্থ মেটালের প্রথম দুইটা, আর্থ মেটাল মানে কি, এগুলো মাটিতে পাওয়া যায়। তাহলে যে অ্যালকালিটা আর্থে পাওয়া যায়, ওই অ্যালকালি পজিটিভ আয়ন গুলা সাধারণত কি গাছ নিয়ে প্রথম দুইটা যেগুলো নিতে সুবিধা ওগুলা নিয়ে পেকটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত করে দেয়। তাই ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট পাওয়া যায়। এবং এই ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেটই পরবর্তীতে গিয়ে গ্লুকোজের স্ট্রাকচার গুলাকে একে অপরের সঙ্গে যুক্ত করে। আমরা যদি দেখি এই যে একটা গ্লুকোজ স্ট্রাকচার, এই একটা গ্লুকোজ স্ট্রাকচারকে ক্যালসিয়ামের মাধ্যমে, ক্যালসিয়ামের দুইটা হাতের মাধ্যমে যোগ করে দিচ্ছে। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝলাম, ক্যালসিয়ামের দুইটা হাতের মাধ্যমে যদি আমরা এই বড় বড় গ্লুকোজের চেইন গুলাকে যুক্ত করে দিই, তাহলে ফাইনালি এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এখানে একে অপরের সঙ্গে যুক্ত থাকতেছে পেকটিনের মাধ্যমে। তাহলে আমরা এখন যে স্ট্রাকচারটা পাইছি এতক্ষণ কথা বলার মাঝখানে, এটাকেই বলা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। তাহলে আমরা যদি গোছায় বলি পুরো জিনিসটা, প্রথমে গলজি বডি থেকে পেকটিন আসতেছিল, আমরা একটু করে ছবিটা দেখি। গলজি বডি থেকে পেকটিক অ্যাসিড আসতেছিল, ওকে, গলজি বডি থেকে পেকটিক অ্যাসিড এসে কি তৈরি করতেছিল, এরকম একটা মিডল মেমব্রেন বলা হয় বা পিট মেমব্রেন বলা হয়, একটা মেমব্রেন তৈরি করতেছিল। ওকে, এই মেমব্রেনটা তৈরি করতেছিল এবং গলজি বডির সাথে সাথে গলজি বডি থেকে যখন এটা বের হয়ে আসতেছিল, তখন সাইটোপ্লাজম থেকে কিছু ফ্র্যাগমেন্ট বের করে নিয়ে আসে, সাইটোপ্লাজমের কিছু ফ্র্যাগমেন্ট ভেঙে বের হয়ে আসে। তাহলে আমরা বলতে পারি সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট অর্থাৎ ফ্র্যাগমেন্টের প্লাজমটা, পানির যে প্লাস্ট মানে হচ্ছে পানি, তাহলে যেসব ফ্র্যাগমেন্ট বের হয়েছে আর গলজি বডি থেকে যেসব পেকটিক অ্যাসিড আসছে, ওরা একে অপরের সাথে মিলে একটা মেমব্রেন তৈরি করছে, বেস তৈরি করছে। এই বেজের উপর একটার পর একটা সেলুলোজ কণা জোড়া লাগতেছে। এই সেলুলোজ কণাগুলো জোড়া লেগে আলটিমেটলি যে জিনিসটা তৈরি করছে এটাকে বলা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এবং এই সেলুলোজ কণাটা কি দিয়ে তৈরি এটা আমরা ডিটেলস পড়ছিলাম। আমরা যদি এখানে দেখি, প্রথমে বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ 1000 থেকে 3000টা একে অপরের সঙ্গে যুক্ত হলে ওটাকে আমরা সেলুলোজ বলি। সেলুলোজ যখন 1000 থেকে 3000টা একত্র হয় ওটাকে আমরা সেলুলোজের একটা চেইন বলি। সেলুলোজ চেইন যখন 100টা একত্র হয় ওটাকে আমরা বলি ক্রিস্টালাইন মাইসেলি। এবং ক্রিস্টালাইন মাইসেলি যখন 20টা একত্র হয় ওটাকে আমরা বলি মাইক্রোফাইব্রিল। এবং মাইক্রোফাইব্রিল যখন 250টা একত্র হয় ওটাকে বলি আমরা ম্যাক্রোফাইব্রিল। এবং এই জিনিসটার আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখছিলাম, আমরা এখানেও একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন রাখছি। এই যে গ্লুকোজ একত্র হয়েছে, প্রথমে সেলুলোজের একটা চেইন তৈরি করছে একত্র হয়ে, দেন হচ্ছে কি মাইসেলি ফর্ম করছে ছোট। এই মাইসেলি গুলা ছোট ছোট অসংখ্য যখন একত্র হয়েছে এটাকে বলা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলা যখন একত্র হয়েছে এটাকে বলা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। এই ফাইনালি এই মাইক্রোফাইব্রিলটাই পিট মেমব্রেনের উপর যে মেমব্রেনটা ছিল ওখানে জমা হচ্ছে, এভাবে একটার পর একটা জমা হচ্ছে। এবং এই ম্যাক্রোফাইব্রিল গুলাকে কে জোড়া লাগাচ্ছে, পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড কিভাবে জোড়া লাগাচ্ছে আমরা জানি, গ্লুকোজ গুলাকে ক্যালসিয়ামের দুইটা হাতের মাধ্যমে জোড়া লাগানোর মাধ্যমে। তাহলে আমরা ফার্স্ট অফ অল প্রাইমারি সেল ওয়াল পেলাম। প্রাইমারি সেল ওয়ালটা যদি আমরা দেখি, এখানের মধ্যে ম্যাক্রোফাইব্রিল গুলা একে অপরের সঙ্গে এভাবে জোড়া লেগে প্রাইমারি সেল ওয়ালটা তৈরি করে। এখন গেল প্রাইমারি সেল ওয়াল। এবার আমাদের বুঝতে হবে সেকেন্ডারি সেল ওয়ালটা কি। সাধারণত প্রাইমারি সেল ওয়ালে এতগুলা লেয়ার থাকে না, প্রাইমারি সেল ওয়ালটা পিট মেমব্রেনের উপর একটা লেয়ারে হয়। এই একটা লেয়ারের মধ্যে অসংখ্য ম্যাক্রোফাইব্রিল থাকে। এখন
যেসব প্ল্যান্ট সেল যেসব সেলগুলা খুব তাড়াতাড়ি ডিভাইডেড হচ্ছে, অর্থাৎ একটা সেল, এটার উপরে আমরা বলতে পারি একটা সেল ওয়াল আছে, ওকে, একটা সেল ওয়াল আছে। যেসব সেল ডিভাইডেড হওয়ার পরে আমরা যদি দেখি সেল ওয়ালটা কিন্তু ডিভাইডেড হতে পারে না, এটা হচ্ছে ডেড একটা সাবস্টেন্স। তাহলে সেলটা যখন ডিভাইডেড হচ্ছে আমরা বলতে পারি সেল ডিভাইডেড হওয়ার পরে এখান থেকে কি তৈরি হয়, সেল ডিভাইডেড হওয়ার পরেই এখানে সেল ওয়ালটা তৈরি হতে শুরু করে আলাদা করে। সেল ডিভাইডেড হইলো, গলজি বডি থেকে প্যাকটিক অ্যাসিড বের হতে শুরু করলো, আলটিমেটলি একটা সেল ওয়াল তৈরি হইলো। তাহলে সেলটা ডিভাইডেড হয়ে দুইটা হয় কখন আমরা জানি, আমরা সেল ডিভিশনের সময় পড়ছিলাম সেল দুইটা অংশ হয় টেলোফেজ পর্যায়ে গিয়ে। সেলের পাঁচটা ফেজ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। লাস্ট পর্যায়ে গিয়ে সেলটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়, তখনই হচ্ছে আলটিমেটলি এই সেল ওয়ালটা তৈরি হতে শুরু করে। তাহলে আমরা বলতে পারি টেলোফেজ পর্যায়ে গিয়ে গলজি বডি থেকে প্যাকটিক অ্যাসিড গুলো বের হতে শুরু করবে। গেল। এখন যে সেলটা প্রতিনিয়ত ডাবলড হচ্ছে, অর্থাৎ এই সেল ডিভিশন হইলো আবার ডাবলড হওয়া শুরু করছে, খুব তাড়াতাড়ি সেল ডিভিশন হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রে প্রাইমারি সেল ওয়ালের উপর আর কিছু জমা হতে টাইম পায় না। কারণ কি, এরা খুব প্রতিনিয়ত সেল ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এখানের মধ্যে সেলুলোজ জমা হচ্ছে। এই যে এখানে একটা মিড মেমব্রেনটা পাইছি, এটার উপর শুধুমাত্র সেলুলোজ জমা হওয়ার সময় পায়, অর্থাৎ প্রাইমারি সেল ওয়াল যেটা ওটা তৈরি হওয়ার সুযোগ পায়, এর বাইরে আর কিছু তৈরি হওয়ার সুযোগ পায় না। এর উপরে যদি লিগনিন জমা হয়, এর উপরে যদি পেকটিন জমা হয়, তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি সেল ওয়াল। কিন্তু যেগুলো খুব তাড়াতাড়ি ডিভাইডেড হচ্ছে ওদের মধ্যে এটা জমা হওয়ার সুযোগ পায় না, তাই বলা যায় সেকেন্ডারি সেল ওয়াল এখানের মধ্যে কিছু জমা হওয়ার সুযোগ না পেলে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হচ্ছে না। তাই আমরা বলতে পারি এখানের মধ্যে যেহেতু কিছু জমা হচ্ছে না, তাই যারা খুব বেশি ডিভাইডেড হচ্ছে তাদের ক্ষেত্রে এই সেকেন্ডারি সেল ওয়ালের লেয়ার গুলো পাওয়া যায় না। কিন্তু যারা স্লো ডিভাইডেড হয় বা যারা একবার ডিভাইডেড হওয়ার পরে আর ডিভাইডেড হবে না সারা জীবন, অর্থাৎ ফিক্সড সেল, পার্মানেন্ট সেল, তাদের ক্ষেত্রে এখানের উপর লিগনিন পেকটিন এগুলো জমা হতে শুরু করে, লিগনিন সুবেরিন এগুলো জমা হতে শুরু করে। এবং লিগনিন সুবেরিন হচ্ছে ভারী বস্তু। ভারী বস্তু মানে কি, সেলুলোজ হচ্ছে মোটামুটি হালকা ছোট, কিন্তু লিগনিন বা সুবেরিন এরা হচ্ছে অনেক ভারী মোটা। এবং দেখা যায় এরকম সেলুলোজ প্রাইমারি সেল ওয়ালের উপর তিনটা লেয়ার ফর্ম করতে শুরু করে, তিনটা লেয়ার ফর্ম করতে শুরু করে। এবং এই সেকেন্ডারি সেল ওয়ালটা আমরা দেখবো আমাদের বইয়ে যে রিপ্রেজেন্ট করছে, বইয়ে দেখা যাচ্ছে হচ্ছে তিনটা এরকম লেয়ারের কথা বলছে। এবং তিনটা লেয়ার কেন থাকতেছে, কারণ এরা অনেক মোটা করে বসার সময় পায়, কারণ সেলটা আর ডিভাইডেড হচ্ছে না। সেল ডিভাইডেড না হলে এটা অসংখ্য টাইম ধরে জমা হওয়ার সময় পায়, এজন্য এখানে তিনটা লেয়ার হয়। এবং আমরা বইয়ের এটা রিপ্রেজেন্টেশন দেখবো এরকম ভাবে যে এখানে তিনটা লেয়ার দেখাইছে, এরকম করে তিনটা লেয়ার দেখাইছে। তাহলে আমরা বলতে পারি সেকেন্ডারি সেল ওয়াল তিনটা লেয়ার হয় কারণ এরা প্রচুর টাইম পাচ্ছে জমা হওয়ার, এবং সেকেন্ডারি সেল ওয়ালটা অনেক ভারী হয় কারণ এটা লিগনিন এবং সুবেরিন জমা হওয়ার মাধ্যমে হয়েছে। এবং এই লিগনিন বা সুবেরিন গুলো প্রাইমারি সেল ওয়ালের সাথে কিভাবে যুক্ত হয়, এখানের মধ্যে ক্রস লিঙ্কের মাধ্যমে একটা লিঙ্ক তৈরি করে দেয়। এখানের ওএইচটা আর ওখানের ওএইচটার মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দেয়। এবং এই লিঙ্কটা করে কে, এই লিঙ্কটা যে করে তাকে বলা হয় জাইলোগ্লুকান। এটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কোয়েশ্চেন। জাইলোগ্লুকান এই দুইজনের মধ্যে একটা লিঙ্ক করে, এবং লিঙ্ক করার মাধ্যমে এই ক্রস লিঙ্কটার মাধ্যমে সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হয়। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ। এবং ফাইনালি আমরা দেখতেছি কি, আমরা ফাইনালি একটা সেল ওয়াল পাইলাম, যেটা প্রাইমারি সেল ওয়াল ছোট আর একটা বড় সেকেন্ডারি সেল ওয়াল পেলাম। এভাবেই ফাইনালি গ্লুকোজ জমা হওয়ার মাধ্যমে বড় একটা ওয়াল তৈরি হয়, যেটা শুধুমাত্র প্ল্যান্ট সেলের মধ্যেই থাকে। তাহলে আমরা বলতে পারি সেল ওয়াল তৈরি করার স্টেপ গুলা হচ্ছে এটা, এবং এভাবেই বিটা ডি গ্লুকোজ গুলা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পেকটিনের মাধ্যমে একে অপরের সঙ্গে সিউড হয়ে একে অপরের সঙ্গে সেলাই হয়ে তাহলে ফাইনালি আমরা সেল ওয়ালটা পাচ্ছি। এটাই হচ্ছে সেল ওয়ালের টোটাল ডিসকাশন। আসসালামু আলাইকুম।